কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে আজ জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাশ হচ্ছে। সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে এবারের বাজেটের আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা। দেশের 53তম এই বাজেটের আকার বাড়ছে 4.6%। শনিবার বিকেলে সংসদে অর্থ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ পাশ হওয়ার পর সোমবার থেকে কার্যকর হবে নতুন বাজেট। এদিকে অর্থ মন্ত্রণালয় জানায়, প্রস্তাবিত বাজেটে ছোটখাটো দু একটি বিষয় ছাড়া তেমন কোনো বড় সংশোধনীর সম্ভাবনা নেই। তবে এবারের বাজেটে উত্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়টি। বাজেট উত্থাপনের সময় সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্ক আরোপের প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। তবে জাতীয় রাজস্ব বোর্ড জানায়, শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। এবারের বাজেট নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট অফ বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। ডক্টর আহসান এইচ মনসুর, আপনাকে স্বাগত 71-এর সংবাদ সংযোগে। একটু জানতে চাই আপনার কাছে যে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে, এই নিয়ে আপনার পর্যবেক্ষণ কি বলে, এবং একই সাথে এর ফলে যে কথাটি বারবারই সামনে আসছে যে দুর্নীতি কমবে, যেটি মাননীয় প্রধানমন্ত্রী গতকাল সংসদে বলেছেন, আপনার দৃষ্টিতে আসলেই কি তাতে দুর্নীতি কমার কোনো সুযোগ আসলে তৈরি হয় কিনা? আমার কাছে তো মনে হয় যে এটা বিপরীতমুখী, কারণ আমরা কিন্তু এটাকে দুর্নীতিকে উৎসাহিত করছি। আমরা বলছি যারা দুর্নীতিবাজ হবে তারা 15% দিয়ে পার পেয়ে যাবে। তাদের টাকার উৎস বলতে হবে না, তাদের টাকা কবে অর্জিত হয়েছে, কিভাবে অর্জিত হয়েছে আমাদের কিছু জানার দরকার নেই। এটা অসৎ উপায়ে না সৎ উপায়ে অর্জিত অর্থ, এটা কি শুধু আনরিপোর্টেড নাকি আনআর্ন অর্থাৎ বেআইনিভাবে অর্জিত, সেটাও এখানে বলার দরকার নেই। তাহলে তারা যদি 15% পার পেয়ে যায়, আমরা কেন সৎ নাগরিক হিসাবে সময় মতো কর দিয়ে দাখিলপত্র সাবমিট করে আমরা কেন 25% এবং তার উপর আবার 5% 4-5% মানে ওয়েলথ সারচার্জ দিয়ে আমরা কেন ট্যাক্স প্রদান করবো? এই যে অসমতা, এইটা কোনো মতেই গ্রহণযোগ্য নয় নৈতিকভাবে, এবং এটা শুধু ওই মানে করাপশনকে প্রমোট করে বলে আমার বিশ্বাস। এবং বেশিরভাগ মানে আমরা যারা এনজিও সমাজের অধিবাসী অথবা অর্থনীতিবিদ, তারা কিন্তু সেটাই বিশ্বাস করে এবং গভীরভাবে সেটা বিশ্বাস করে, যেটা দিয়ে আমাদের রাজস্ব আয়ও বাড়বে না, কিন্তু কতিপয় স্বার্থান্বেষী মহল সেই সুযোগটা নেবে এবং এটার মাধ্যমে অনুপার্জিত অর্থ, যেগুলো বিভিন্ন মহল বিভিন্নভাবে আয় করেছে, আমাদের বেনজিরের মতো বা রাজস্ব কর্মকর্তাদের মতো, তারা সেগুলোকে সুন্দরভাবে ফ্ল্যাট, জমি ইত্যাদি বিনিয়োগ করবে। এটাই কি আমাদের কাম্য? আরেকটি বিষয় একটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে এবার যে শুল্কমুক্ত গাড়ি আমদানির যে বিষয়টি ছিল জনপ্রতিনিধিদের, এমপিদের, সেটি প্রথম থেকে বেশ সাধারণ মানুষের ভিতরে এক ধরনের সাড়াও আসলে এসেছিল যে এই বিষয়টি হলে পরে হয়তো বা যে এক ধরনের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ থাকে যে তারা তাদের যতটুকু কোটা সেটা তারা বলা যায় মিসইউজ করেন, কিন্তু শেষ পর্যন্ত সেই বিষয়টি আসলে সরকার ছাড় দিয়েছে। আপনার দৃষ্টিতে কেন আসলে ছাড় দিতে হলো বলে আপনার কাছে মনে হয়? দেখুন, একটা কথা আছে বাংলায়, সব শিয়ালের এক রাহ, অর্থাৎ সব এমপিদেরই একই সব, যে আমাদেরকে এই সুযোগটা দেওয়া হবে। এটা কিন্তু আমি মনে করি পৃথিবীর অন্য যে কোনো দেশে একটা আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত। আমাদের দেশে আমরা কেন পার পেয়ে যাই কেন? পৃথিবীর সব কোনো দেশেই এই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় না একটা। আর যেখানে যদি কেনার কিছু সুযোগ দেওয়া হয়, সেটা হয়তো বলা হয় যে দেশীয় উৎপাদিত গাড়ি, এবং কিছু সীমিত প্যারামিটার দিয়ে দেয় এই ধরনের গাড়ির বাইরে যাওয়া যাবে না। আমাদের এখানে কোনো সীমাহীন একটা সিচুয়েশন, যেখানে 500, 550, 600% পর্যন্ত যেখানে কর, সেখানে তারা বিনা শুল্কে তারা গাড়িটা নিয়ে আসছে। এখানে মাত্র 40% মতো বসানো হয়েছিল সাময়িকভাবে, সেটাও রাখা গেল। কেয়ারটেকার গভর্নমেন্টের সময় এটাকে উঠিয়ে দেওয়া হয়েছিল অর্ডিন্যান্সের মাধ্যমে, কিন্তু যখনই জাতীয় সংসদ বসে গেল, তখনই বিএনপি এবং আওয়ামী লীগ উভয় পক্ষই এক সুরে এটাকে আবার প্রতিস্থাপন করে। কাজেই এটা 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 মানে এমপিদের কাছে অবশ্যই সবচেয়ে বেশি জনপ্রিয়, জনগণের কাছে অবশ্যই সবচেয়ে বেশি অপ্রীতিকর।
একই সাথে গত কয়েক বছর ধরে আসলে সবচেয়ে বেশি আমরা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে এক ধরনের টালমাটাল অবস্থার মধ্যে ছিলাম, এখনও আসলে আছে। খুব একটা যে সেখান থেকে উত্তরণ করা গেছে বিষয়টা সেরকম না। সেই জায়গায় বাজেটে যেসব পণ্যের দাম আসলে বেড়েছে, আপনার দৃষ্টিতে কি মনে হয় যে এই যে বৈষম্যের একটি জায়গা বা ভারসাম্যহীনতার জায়গাটি আরও প্রকট আকার ধারণ করবে কিনা সামনের দিনগুলোতে? আমি মনে করি যে মূল্যস্ফীতি যেটা বেড়েছে সেটা একটা প্রেক্ষাপটে বেড়েছিল এবং আমাদের যে পলিসিগত সিদ্ধান্ত কিছু ভুল ছিল, সেই ভুলের কারণে খেসারত আমরা এখন দিচ্ছি। তার মধ্যে অন্যতম ভুল ছিল দুটো জায়গায়। একটা হচ্ছে এক্সচেঞ্জ রেটকে আমরা ধরে রেখেছিলাম, আরেকটা ছিল আমরা এই ইন্টারেস্ট রেটকে ৯/৬ বাঁধনে আটকে ফেলেছিলাম। এই দুটো জায়গা থেকেই সরকার অতি সম্প্রতি সরে এসেছে এবং সেটা পজিটিভ। এক্সচেঞ্জ রেট বাজার ভিত্তিক হচ্ছে, ইন্টারেস্ট রেট বাজার ভিত্তিক আছে বর্তমানে, এবং এইভাবে যদি ধরে রাখা যায় এবং সাথে যদি মনিটারি পলিসিটাকে সত্যিকারের অর্থে টাইট একটা পলিসিতে ধরে রাখা যায়, তাহলে ইনফ্লেশন কমতে বাধ্য আমি মনে করি। কিন্তু সেটা ধরে রাখতে পারবে কিনা সেই দায়িত্ব কিন্তু সরকারের। সেটা না করে যদি আমরা মনে করি যে ইনফ্লেশন একলাখলেই কমে আসবে, তাহলে হবে না। হ্যাঁ, কিছুটা টাইটনিং বাজারে আমরা দেখতে পাচ্ছি, যে কারণে এক্সচেঞ্জ রেট স্টেবল হয়েছে। এক্সচেঞ্জ রেটের স্টেবিলিটি এটা 120 টাকার মতো আছে, সেটা কিন্তু একটা প্রিকন্ডিশন ইনফ্লেশনকে কমিয়ে আনার জন্য। যদি এক্সচেঞ্জ রেট আনস্টেবল থাকে, ইনফ্লেশন কোনো সময় কমবে না। কাজে এটা একটা প্রিকন্ডিশন। এটা আমরা হয়তো সাময়িকভাবে হলে এখন আমরা স্টেবল করতে পেরেছি ইন্টারেস্ট রেটের মাধ্যমে, পলিসি পরিবর্তনের মাধ্যমে। এখন এইটাকে ধরে রাখতে হবে, টাকা ছাপানো বন্ধ করতে হবে। আমরা বাংলাদেশ ব্যাংক বলেছে তারা টাকা ছাপাবে না, খুব ভালো কথা। মে মাস পর্যন্ত টাকা ছাপানো হয় নাই, কিন্তু এখন কিন্তু টাকা ছাপানো হচ্ছে জুন মাসে এসে, এবং জুন মাসটাই তো সবচেয়ে খারাপ মাস, সবচেয়ে বেশি সরকার ঋণ নেয় এই মাসটাতে। কাজে এখানে সরকারকে ঋণের পরিমাণটা কমাতে হবে। বাংলাদেশ ব্যাংকেও বুঝতে হবে যে সরকারকে যদি উদ্ধার করতে যাই, তাহলে কিন্তু আমি সরকারকে হয়তো আমি ডুবন্ত অবস্থা থেকে উদ্ধার করবো, কিন্তু দেশবাসীকে ডুবিয়ে দেবো, অর্থাৎ ইনফ্লেশনকে আমি নামাতে পারবো না। তাই সেখানে সেন্ট্রাল ব্যাংকের যে স্বাধীনতা, তাদের যে কার্যকর স্বাধীনতা, সেটা থাকতে হবে। সেটাকে বাস্তবায়ন করাটা উচিত বলে মনে করি, যেভাবে তারা পলিসি ডিক্লারেশন দিয়েছে। একই সাথে সেন্ট্রাল ব্যাংকের উদ্দেশ্যে বলবো, আপনারা ডিভলভমেন্ট না করুন, কিন্তু ওয়েজ এন্ড মিনস এর মাধ্যমে যদি সরকারকে টাকা দেওয়া হয়, সেটাও কিন্তু টাকা ছাপানোর সমতুল্য। এবং এই লিকুইডিটি সাপোর্টের নাম করে বিভিন্ন ইসলামিক ব্যাংক এবং অন্যান্য ব্যাংকে টাকা দেওয়া হচ্ছে, দুর্বল ব্যাংকগুলোকে, ভয়ানকভাবে দুর্বল ব্যাংক, এগুলোকে বাঁচিয়ে রাখা হচ্ছে। এটাও কিন্তু টাকা ছাপানোর। এগুলো যদি করা হয়, আমরা যদি লক্ষ কোটি টাকা এগুলোর মাধ্যমে বাজারে ছেড়ে দিই, তাহলে কিন্তু মূল্যস্ফীতি কমবে না। গত বছর সরকার ৯৮,০০০ কোটি টাকা ধার করেছিল সেন্ট্রাল ব্যাংক থেকে, এই বছর করে নাই আনটিল মে, এখন করছে। কতখানি করবে বাই দ্য এন্ড অফ জুন আমি জানি না, কিন্তু যদি বেশি করে থাকে এবং যদি বেশি মাত্রায় লিকুইডিটি সাপোর্ট ব্যাংকগুলোকে দেওয়া হয় আগামীতে এবং বর্তমানে, তাহলে কিন্তু মূল্যস্ফীতি কমবে না। অসংখ্য ধন্যবাদ ডক্টর আহসান এইচ মনসুর, যুক্ত হয়েছেন আপনি। এবং বাজেটের আজকে যেহেতু বাজেট পাশ হতে যাচ্ছে এই অর্থ বছরের, তার নানা রকম বিষয় নিয়ে আপনি আলোচনা করলেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, অতিথির সাথে আমরা আজকে বাজেট পাশ হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম।